এই দেখতে পাচ্ছেন ফুলমালার দোকান, দেখলেই বুঝতে পারবেন আপনি একটা কোনো মন্দিরের সামনে চলে এসেছেন। তো আজকে আমরা চলে এসেছি 12 জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দেখতে। এবার প্রথমবারের জন্য এসেছি। দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে যেমন দোকানপাট থাকে, এই দেখতে পাচ্ছেন প্রচুর রুদ্রাক্ষ ঝুলছে, বিভিন্ন রকমের শঙ্খ থেকে চক্র যা যা থাকে একটা মন্দিরের বাইরে, আপনারা দেখেছেন এর আগে আমাদের ভিডিওগুলোতে। যে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এবার মন্দির ওখানে গিয়ে দেখবো কী কী ব্যবস্থা রয়েছে। আমাদের কিন্তু কোনো রকম শীঘ্র দর্শনের টিকিট কাটা নেই, ইচ্ছা আছে আমাদের ফ্রি দর্শন করা। আর ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব কি করণীয় যায়। তো যাচ্ছি, তার আগে প্রচুর রকমের দোকানপাট এই রাস্তার উপরে। আর প্রথম কত ভাষাগত প্রবলেম, ওরা এখানে যাই সাইনবোর্ডে লেখা রয়েছে সব ওদের নিজস্ব ভাষায় রয়েছে, তার জন্য যেটা আমাদের প্রচণ্ডভাবে বুঝতে অসুবিধা হচ্ছে। মানে কিছু লেখা থাকলেও সেটা বুঝে উঠতে পারছি না, আর বললে তারা আমাদের সাথে বোঝানোর চেষ্টা করছে, বাট তাদের ভাষা মানে একই দাঁড়াচ্ছে ঘুরে ফিরে, যে সেই ভাষাগত সমস্যাতেই আমরা আটকে যাচ্ছি। তাহলে আশেপাশের গলিতে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাচ্ছি, গিয়ে দেখবো কিরম কি ভিড় রয়েছে। ছবি তোলার বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা এখানে ছবি তুলে এখনই সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করিয়ে ফ্রেম করিয়ে নিতে পারেন। তো দেখা যাক আর সামনে কি অপেক্ষা করে আছে। মনে হচ্ছে সামনে একটা গেট দেখতে পাচ্ছি, তো চলুন দেখা যাক গিয়ে কি কি দেখতে পাই আর কোথায় কি জমা রাখতে হয়, জমা দেওয়ার ব্যাপার আছে। চলুন দেখা যাক। একদম মন্দিরের সামনে মেন রোড রয়েছে, সেখানেই চলে এসেছি আমরা। মন্দির থেকে জাস্ট হাঁটা পথে 3-4 মিনিটের ডিস্টেন্সেই রয়েছি, মানে বলতে গেলে 150-200 মিটার ডিস্টেন্সেই আমরা রয়েছি। এবার এই মনে হচ্ছে এই এটা ফ্রি দর্শনের কিউ লাইন, এটাই আপনারা ভিডিওতে দেখে থাকেন, ফ্রি দর্শনের লাইন। এবার আমরা দেখে নেব কোথায় কি জমা করতে হবে। ওইটা বোঝা যাচ্ছে ক্লক রুম, চলুন ওখানে কি জমা টমা করতে হবে আমাদেরকে মনে হচ্ছে। এখানে কোকোনাটের লাইন, আর এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রি দর্শনের লাইন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোকোনাট সেল কাউন্টার রয়েছে, অর্থাৎ আপনারা যারা কোকোনাট নিতে চান, নারকেল, সেটা নিতে পারেন। বা অনেকে থাকে না পুজো দেওয়ার পরে ভাঙা নারকেলটা নিতে চান, সেটা বোধহয় এখান থেকে পাওয়া যাবে, সেটা আপনারা এখানে যোগাযোগ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ক্লক রুম, মানে আমানত সামান ঘর, মানে যা আপনি সঙ্গে নিয়ে এসছেন আপনার ব্যাগপত্র, বড় ব্যাগ, ছোট ব্যাগ, ওয়ালেট হয়তো অ্যালাউ হতে পারে, মোবাইল টোবাইল সব হয়তো জমা হবে। তো চলুন কাউন্টারে গিয়ে যা যা জানতে পারছি সবই আপনাদের বলে দেবো, দেখাবো। তো বাইরে সবাই জুতো টুতো রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন, এই লেখা আছে লাগেজ ডিপোজিট, আর ওদিকে হচ্ছে কি মোবাইল ডিপোজিট। তো চলুন দেখা যাক কি কি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ, যেটা শ্রীশৈলম মল্লিকার্জুন। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ভেতরে যাওয়ার এখান থেকে পারমিশন নেই কাউরি। বিভিন্ন কিউ রয়েছে, ফ্রি দর্শন কিউ রয়েছে, 150 টাকার দর্শন, 300 টাকা, 500 টাকার দর্শনে কিউ রয়েছে। এখান থেকে একমাত্র যারা এখানকার পুরোহিত যারা থাকছেন তারাই একমাত্র যেতে পারবেন। তো আমরা বাইরে থেকেই দর্শন করছি, ওদিকে আমাদের লাইন রয়েছে, আমরা ওখান থেকে দর্শন করেছি। তো আপনাদের এই মন্দিরের সম্বন্ধে কিছু একটু নলেজ দিয়ে দেবো, যেটুকুন আমরা জানি, আপনারা অনেকে হয়তো এসছেন জানেন, বাকিটা এখানে বলে দিচ্ছি, একটু শুনবেন আপনারা। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীশৈলম, যে জায়গাটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে মল্লিকার্জুন স্বামী। তো এইটা হচ্ছে এর প্রধান, যেটা মানে যদি পরিচয় হিসাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ব্যাখ্যা করা হয়, অর্থাৎ 12টা জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে এই শ্রীশৈলম এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। শ্রীশৈলম অন্যতম জ্যোতির্লিঙ্গ, এটা হচ্ছে যে 12টা যে 1, 2, 3, 4 আছে, তার মধ্যে এটাকে দ্বিতীয় হিসাবে গণ্য করা হয়, দ্বিতীয় বৃহত্তম জ্যোতির্লিঙ্গ হিসাবে গণ্য করা হয়। আর এই শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে নানা রকম ব্যাখ্যা আছে, পুরাণ, বেদ, নানা রকম ধর্মীয় গ্রন্থে নানা রকম ব্যাখ্যা আছে। তো এখানে বেসিক্যালি যে বিভিন্ন ব্যাখ্যা হয় তার থেকে জানা যায় যে কোনো এক সময় মহাদেব এবং মা পার্বতী সৃষ্টি এবং ধ্বংসে নৃত্যে মেতে উঠেছিল। তো সেই সময়
ব্রহ্মরাম্বা এবং মল্লিকার্জুন এই দুই রূপে তারা আবির্ভূত হন এই জায়গায়। মল্লিকার্জুন তিনি কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব, আর ব্রহ্মরাম্বা হচ্ছে মা পার্বতী। এইখানে ওনারা ব্রহ্মরাম্বা মা পার্বতী মানে মা পার্বতী ব্রহ্মরাম্বা নামে পরিচিতা এবং মহাদেব শ্রী মল্লিকার্জুন স্বামী নামে পরিচিত। আর এছাড়া আরো কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলোর মধ্যে যেমন বলা হয় পৌরাণিক তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে যে কৈলাসে কোনো একদিন মহাদেব এবং পার্বতী দুজনে আলাপ আলোচনায় ছিলেন এবং সেই সময় মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর এত জায়গা আছে, তার মধ্যে তোমার প্রিয় জায়গা কোনটা? তখন মহাদেব এই জায়গাটার উল্লেখ করেন। এই জায়গাটাকে তিনি বলেন এই প্রকৃতিতে ঘেরা এক আশ্চর্য সৌন্দর্যে ভরা এক সুন্দর মনোরম পরিবেশ, এই জায়গাটাকে উনি বলেন যে ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, এই জায়গা। আচ্ছা, এইবারে একটু একটা কথা বলি, এই যে মল্লিকার্জুন, এই মল্লিকার্জুন মহাদেব আর মা পার্বতী ব্রহ্মরাম্বা দেবী যিনি, এই ব্রহ্মরাম্বা দেবীর এই জায়গাটা শুধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসাবে যে গুরুত্ব তাই নয়, এছাড়া এর আরও একটা গুরুত্ব আছে। এই মা ব্রহ্মরাম্বা দেবী এটা হচ্ছে 18টা যে মহাশক্তিপীঠ আছে। আমি একবার বলে দিই আপনাদেরকে, আপনারা হয়তো জানেন এই ভিডিওটা যারা দেখছি, সেটা হচ্ছে শক্তিপীঠ টোটাল 51টা আছে, মানে সতীপীঠ 51টা আছে, এর আর 18টা মহাশক্তিপীঠ আছে। এই 18টা মহাশক্তি পীঠের মধ্যে এই ব্রহ্মরাম্বা দেবীর যে এটা পীঠ, এটা হচ্ছে ব্রহ্মরাম্বা দেবীর পীঠ, তার সেই কারণে আরো এই শ্রীশৈলা বিখ্যাত। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আরেকটু আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে যে কটা পড়ে সেটা হচ্ছে বাবা বিশ্বনাথ, বাবা বৈদ্যনাথ, বাবা মহাকালেশ্বর, ওমকারেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, কেদারনাথ, রামেশ্বরম, মল্লিকার্জুন, কৃষ্ণেশ্বর, ত্রম্বকেশ্বর, ভীমশঙ্কর। এই টোটাল হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ। এই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই হচ্ছে যেটা আমি বললাম মল্লিকার্জুন স্বামী বা শ্রীশৈলাম, এই হচ্ছে তার মধ্যে একটা, যেটা আমরা আজকে এখানে দর্শন করেছি। সেইটা দেখুন, জানেন মানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। আর আরও সত্যি কথা বলতে দক্ষিণের দিকে মন্দিরগুলো খুব সুবিস্তৃত সুপ্রশস্ত হয়, মানে অনেকটা অঞ্চল জুড়ে মেন মন্দিরটা হয়, তার ফলে অনেকটা আগে থেকে মোবাইলটাকে বাইরে রেখে যেতে হয়। আমাদের ইচ্ছা থাকলেও কোনোভাবেই আমরা মন্দিরের মানে যে খানিকটা বাইরের থেকেও যে দেখাবো সেটাও আমরা পারলাম না আপনাদেরকে দেখাতে। আমি চেষ্টা আমরা তো করেছিলাম, তাও বাইরের সিকিউরিটি গার্ডকে, এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে বাইরের দিকের গেট, আর লাইন দেওয়ার যেখান থেকে ডিভোটিরা লাইন দেয় সেই গেটটা আলাদা। সেই গেট তো ছেড়েই দিন, সেটা ভুলেই যান। এই গেটটা দিয়েও যে অনেককে দেখছি ভেতরে ঢুকছে, সেটা হয়তো লোকাল কোনো প্রিস্ট কিছু হবে, সেটা আমি বলতে পারবো না। তো আমি এখানে সিকিউরিটি গার্ডকে চেষ্টা করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে খানিকটা পোর্শন যদি আমাদেরকে ঢুকতে দেয়, একটু আপনাদেরকে ভেতরের কিছুটা যদি দেখাতে পারতাম, কিন্তু কোনোভাবে তাদেরকে রাজি করাতে পারলাম না, তারা কোনোভাবেই সেটা রাজি হলেন না। তো সেটা দেখাতে আমি পারলাম না, তাই জন্য বাইরে থেকেই আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই মল্লিকার্জুন স্বামী যিনি মহাদেব, স্বয়ং মহাদেব, এখানে তার আরও কতগুলো নাম আছে, যেমন শ্রীগিরি, শ্রীনিগম, শ্রী প্রভাতাম, নরসিংহ স্বামী ইন কলিযুগ। তো এইরকম আরও অনেকগুলো নাম আছে। আর এই মন্দিরটার গুরুত্ব আরও বিশেষ কারণে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে ত্রেতা যুগে রামচন্দ্র সীতাকে নিয়ে এই মন্দিরে এসেছিল মহাদেবের দর্শন করার জন্য। আর এছাড়া দাপর যুগে পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব এই মন্দিরে এসেছিলেন মহাদেবকে দর্শন করার জন্য, সেই কারণে আরও এই মন্দিরটা বিশেষ গুরুত্ব আছে। আর এছাড়াও আরও পৌরাণিক ব্যাখ্যা অনুসারে এইখানে ব্রহ্মরাম্বা দেবী অর্থাৎ মা পার্বতী এবং মহাদেব অর্থাৎ মল্লিকার্জুনের এনারা দুজন স্বর্গীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল,
সেই কারণে আরো মল্লিকার্জুন স্বামী এই জ্যোতির্লিঙ্গটির আরো বিশেষভাবে যদি কখনো সুযোগ পান এইখানে অবশ্যই আসবেন। আর এটা আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের কুন্নূর ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে। তো এটার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মারাকপুর, যদিও আমি মার্কাপুর, আমি ভুল বলে ফেলছি, মার্কাপুর। তো কলকাতা থেকে যারা দেখছেন ভিডিওটা, শুধু কলকাতা নয়, অন্য যে কোনো জায়গা থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মার্কাপুর। যদিও আমরা এখানে এসেছি অন্য রকমভাবে, নানা রকমভাবে এসেছি, নানা রকমভাবে ওয়েল কানেক্টেড, কিন্তু মার্কাপুর স্টেশনটা ইটসেলফ একটা ছোট স্টেশন, বাট না, মার্কাপুর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। যদি কখনো আসবেন মনে করেন, আসতেই পারেন, ভালো লাগবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ, মহাদেব এবং ব্রহ্মারম্ভা দেবী দুজনের দর্শন এখানে করতে পারবেন, অর্থাৎ এক জ্যোতির্লিঙ্গ এবং এক 18 মহাশক্তিপীঠের এক পীঠের এখানে দর্শন করতে পারবেন আপনারা। এই বললাম, যেটুকুনি জানি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, তুলে ধরলাম। যদি কখনো আসেন আপনাদেরই ভালো লাগে। আচ্ছা, মন্দির সম্বন্ধে মানে বিগ্রহ সম্বন্ধে, মহাদেব সম্বন্ধে বা মা পার্বতী সম্বন্ধে যেটুকুনি ধর্মীয় ব্যাখ্যা জানি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে মন্দিরের ভেতরে গিয়ে যা দেখেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে ক্যামেরা অ্যালাউ নয়, ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই জন্য যেটুকুনি যেভাবে আমরা দর্শন যা করেছি সেটা বলছি। সেটা হচ্ছে একদম বাইরে প্রথমে সেখানে লাগেজ কাউন্টার আছে, মোবাইল কাউন্টার আছে। তো লাগেজ, যারা অনেকে বড় বড় লাগেজ নিয়ে আসে, সেই লাগেজগুলো সেখানে রাখা যায়। 20 রুপিস চার্জ নেয় পার লাগেজ, ঠিক আছে। এই ধরনের দেখুন ছোট হ্যান্ড ব্যাগ বা ছেলেরা ওরকম অনেক ছোট বেল্ট ব্যাগ, ছোট ব্যাগ যেগুলো নেয় সেগুলো অ্যালাউ করে, সেগুলো কোনো রেস্ট্রিকশন। মোবাইল কিন্তু অ্যালাউ করে না। মোবাইল হচ্ছে একটা মোবাইলের 5 রুপিস চার্জ নেয়, 10 রুপিস চার্জ, আমি তো ভুল করলাম, একটা মোবাইলের জন্য 10 রুপিস চার্জ হয়। এবং মোবাইল লাগেজের কাউন্টার পুরো আলাদা, সেই কাউন্টারে আপনি আপনার লাগেজ যদি থাকে, আপনার মোবাইল যদি থাকে, সেগুলো রেখে এসে এবারে আপনি লাইনে দাঁড়ান। এবারে একটা কথা বলি, লাইনের এখানে যে সিস্টেম সেটা হচ্ছে ফ্রি দর্শনের সিস্টেম আছে, শীঘ্র দর্শনের সিস্টেম আছে, এছাড়া স্পেশাল দর্শনের সিস্টেম আছে, স্পর্শ দর্শনের সিস্টেম আছে। আচ্ছা, স্পর্শ দর্শন আর স্পেশাল দর্শন যেটা, সেটা আমি পরে একটা জায়গায় বোর্ডে দেখেছি, কারণ আমি শুনেও ছিলাম। এই মুহূর্তে আমি শুনলাম স্পেশাল দর্শন বা স্পর্শ দর্শন যেটা, এই মুহূর্তে বোধহয় কোনো অ্যালাউড নেই, বা ওটার কোনো বিশেষ পিরিয়ড আছে, বিশেষ কোনো সময় ওটা হয়। এখন যেটা চলছে শীঘ্র দর্শন আর ফ্রি দর্শন। শীঘ্র দর্শনের টিকিট হচ্ছে 150 রুপিস করে, আর ফ্রি দর্শন, আচ্ছা, এছাড়া শীঘ্র দর্শনের 500 আর 300ও টিকিট আছে, ঠিক আছে। 150, 500, 300 তিনটে টিকিট আছে। আর ফ্রি দর্শনে তো কোনো টিকিট নেই, কারণ ফ্রি দর্শন মানে এমনি সবাই বিনা পয়সাতেই দর্শন হবে। তা আমরা ফ্রি দর্শনেই গেছিলাম। আমাদের ধরুন প্রায় 2.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতোই আপনি ধরুন টাইম লেগেছে, ঠিক আছে। প্রথমে যাওয়ার পরই, লাইন দিয়ে যাওয়ার পরে, প্রথমে যদি সব কিছু রাখার পরেও স্ক্যান হয়, সমস্ত কিছু চেক করে, চেক করার পর একটা বিশাল হল ঘর আছে, সেখানে এমনি লোহার স্টিলের বেঞ্চ মতো করার জায়গা আছে প্রচুর, সেখানে বসতে দিয়ে দেয়। ওখানে প্রায় ঘন্টাখানেকের মতো আমরা বসেছিলাম। সেই বসে থাকার সময় ওরা ওই অন্ন প্রসাদ ওরা দেয়, মানে একটা খিচুড়ি মতো দেয়। রোজ কি দেয় আমি জানি না, দেখুন আজকে আমরা যেটা পেয়েছি সেটাই আমরা বলছি। একটা খিচুড়ি মতো দেয়, সবাইকে দেয়, ছোট একটা শালপাতার বাটিতে করে। সেটা সেই সময় আমরা খেলাম। ওটা খাওয়ার পরে প্রায় ঘন্টাখানেক বসার পরে তারপরে ওরা গেটটা খুললো। ওই যে গেটটা খুললো তখন আমরা পরপর পুরো লাইন দিয়ে আমরা একদম মেন যে মন্দির, গর্ভগৃহর যে মেন নাট মন্দির, গর্ভগৃহ বলবো না, নাট মন্দির, ভেতরে আস্তে আস্তে চলে গেল। ভালোই লাইন ছিল। তো তারপরে ধীরে ধীরে অনেকটা দূর থেকে দর্শন করতে দেয়। তো মহাদেব যেখানে রয়েছে তিনি ওখানে, সেটা হচ্ছে শেষনাগ, ফনা তুলে রয়েছে, শেষ তার নিচে মহাদেবের লিঙ্গ, ঠিক আছে। এইরকমভাবে রয়েছেন মহাদেব। আর তার আগে মানে মূল যে গর্ভগৃহে ঢোকার আগে যে আছে, তার আগে বিশাল একটা পাথরের নন্দী মহারাজ, তার একটা বিশাল মূর্তি রয়েছে।
আর মূল যে মন্দির যে গর্ভগৃহ তার যে চূড়া মানে গোপুরাম যেটা, সেটা পুরোপুরি একদম আমি যা বুঝেছি পুরো সোনায়, একদম সোনায় মোড়ানো গর্ভগৃহ, মানে দেখলেই একদম মোহিত হয়ে যাবে। সাধারণত দক্ষিণের বড় বড় বিশেষ বড় বড় মন্দিরগুলোতে তাই দেখেছি। আর এছাড়া হচ্ছে মন্দির মানে যখন গর্ভগৃহ দর্শন করলাম, করে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে আরও কিছু কিছু ছোট ছোট মহাদেবেরই মা পার্বতী ব্রহ্মারম্ভার মন্দিরে গেলাম, যেটা মা পার্বতীর মন্দির, সেখানে গেলাম। মহাদেবের আর একটা অন্য রূপের মূর্তি ছিল, সেখানে গেলাম, সেই দর্শন করলাম। করার পরে যেহেতু সুবিস্তৃত সুপ্রশস্ত এই মন্দির, আরও বিভিন্ন জায়গা আছে, অন্নপ্রসাদের কাউন্টার আছে, মানে ফ্রি অন্নপ্রসাদ যাকে বলে, মানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা, টেবিল চেয়ারে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। তো এখানকার যা খাবার দাবার, যেমন ধরুন ভাত, তারপরে রাসাম, এইসব, তারপরে কি বলবে, এইসব নানা রকম পায়েস টায়েস, এসব একটা সবজি, এসব অনেক কিছু দিয়ে ওরা খেতে দেয়। তো আমরাও সেখানে খেলাম, কোনো পয়সার ব্যবস্থা নেই, ব্যাপার নেই। আর তারপরে আছে একটা লাড্ডু কাউন্টার আছে, সেখানে অর্থের বিনিময়ে আপনি লাড্ডু কিনতে পারেন। কত করে প্রাইস নিয়েছিল বোধহয় 20 রুপিস করে নিয়েছিল, মানে একটা লাড্ডুর দাম 20 টাকা, বেশ এরকম বড় সাইজ। তো আমরা কয়েকটা কিনেছি, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া এর ভেতরে দেখলাম আরও বেশ রিনোভেশন ওয়ার্ক চলছে, মানে আরও নানা রকমভাবে হয়তো কিছু কিছু অংশ নষ্ট হয়েছে বা সময়ের সাথে সাথে কিছু ড্যামেজ যেগুলো হয় সেগুলোকে রিনোভেট করা হচ্ছে, বা আরও বেশি করে আরও ভালোভাবে সুপ্রস্তুত আরও সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। বা এবং জায়গায় জায়গায় কিছু জলের প্রচুর ব্যবস্থা আছে, পর্যাপ্ত জলের ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে, মানে এখানে এসে কারোর পানীয় জল, হাত ধোয়ার জলের কোনো অসুবিধা হবে না, টয়লেটের কোনো অসুবিধা হবে না, লেডিস জেন্টস সেপারেট যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন টয়লেট আছে। এছাড়া বেশ কিছু কাউন্টার দেখলাম, সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের, সেগুলো হচ্ছে আপনার ওই সব ধূপ, গঙ্গা জল, এইসব টাইপের জিনিস বিক্রি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া মন্দিরের ভেতরে একটা জিনিসের দেখলাম, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে তার চার্জ হচ্ছে 50 রুপিস, মানে 50 টাকা চার্জ নেয়। আর একটা সন্ধ্যে 7:30টায় একটা শো হয়, আর 8:30টায় শো হয়। আমি ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না 7:30টা 8:30টার ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজের জন্য হয় কিনা সেটা আমি বলতে পারবো না। আমরা যদিও সেই শোটা এখনও দেখিনি, আর যদি দেখিও আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, তার কারণ ওই যে বললাম মোবাইল ভেতরে অ্যালাউড কোনোভাবেই নয়। ওভারঅল যদি আসেন, যদি দেখেন, সমস্ত কিছু ভালো লাগবে। আর সকালবেলা মন্দিরটা বোধহয় 5টা 5:30 নাগাদ, 6টায় বোধহয় খোলে, তবে আমি যতদূর জানি 5:30টাতেই খোলা কথা শুনেছি, কেউ বলছে 6টায়, কেউ বলছে 6:30টায়, তো বোধহয় 5টা 5:30টাতে খোলে। আর 2টো অবধি খোলা থাকে মন্দির, তারপরে আবার বিকেল 5:30টায় খোলে, ওই 8:30টা 9টা অবধি মন্দির মোটামুটি খোলা থাকে। আর ওই যে বললাম এখন ওই শীঘ্র দর্শন আর ফ্রি দর্শনের ব্যবস্থা রয়েছে, আর স্পেশাল বা ভিআইপি দর্শন, স্পর্শ দর্শন এই মুহূর্তে আমাদের কোনো কিছু চোখে পড়লো না, সেগুলো হয়তো বিশেষ বিশেষ সময় সেগুলোর হয়তো ব্যবস্থা হয়ে থাকে। এই হলো ওভারঅল আমাদের মল্লিকার্জুন এবং ব্রহ্মরম্ভা দেবী দর্শনের অভিজ্ঞতা, যা আপনাদের সামনে তুলে দিই।